মর্নিং এভরিওয়ান। তো বাজে এখন সকাল 8টা। আজকে আমাদের এখানে লাস্ট ডে। তো আজকে সকালবেলা যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে আগে যাব, গিয়ে ব্রেকফাস্টটা করবো। আজকে এই রুমে লোক আসবে নাকি? আসবে স্যার, আজকে দিয়ে সব গেস্ট আসবে না? হ্যাঁ, কালকে তো খালি ছিল না। তো মানে এখন যাব ব্রেকফাস্টে। কালকে চেয়েছিলাম স্যান্ডউইচ খাবো, বাট স্যান্ডউইচটা আগে থেকে একটু অর্ডার দিলে ওদের জন্য সুবিধা হয়, সেটা শুনে নিয়েছিলাম বলে আজকে ওভার দ্য ফোন মানে এই কনভে করে দিয়েছিলাম যে এই স্যান্ডউইচ আজকে ব্রেকফাস্টে রেডি করুন। তো ওনারা বললেন যে রেডি হয়ে গেছে। তো সেটাই এখন যাব। আমি স্নান ধান করে নিয়েছি, রেডি হইনি, এখন জাস্ট জামাটা পরে নিয়েছি। তো চলো যাই আগে ব্রেকফাস্টটা সেরে ফেলে। আর আজকে কিন্তু ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু পুরো মেঘলা ওয়েদার। আমরা অর্ডার করেছিলাম এগ স্যান্ডউইচ, চলে এসেছে আমাদের দুজনেরই এগ স্যান্ডউইচ, আর এখানে কেচাপসও রয়েছে। অরণ্য রিসর্টে কিন্তু চেক ইন টাইম হচ্ছে 12টার সময়, আর এক্সিট টাইম হচ্ছে তোমার চেক আউট টাইম হচ্ছে কিন্তু 11টার সময় সকালে। দেখতে দেখতে জলদাপাড়াতে তো 2 দিন কেটেই গেল, আর আজ ছিল আমাদের বাড়ি ফেরার পালা। তো সকালবেলা ভাবলাম যে আর কিছু না করে প্রথমেই যেটা করি সেটা হচ্ছে বাড়ির সবার জন্য কিছু না কিছু শপিং করতে যাই। হ্যাঁ, আজকে তারপরেও অনেক আরো প্ল্যানস রয়েছে, যেটা ভিডিওটা এগালেই তোমরা দেখতে পাবে। তো তোমাদের সাথে তো আগেই শেয়ার করেছি যে আমরা যে রিসর্টে থাকছিলাম সেই রিসর্টের নাম ছিল হচ্ছে অরণ্য রিসর্ট। এবার অরণ্য রিসর্টের বাউন্ডারির মধ্যেই এরম একটা শপ দেখতে পাই, যেখানে রাইনো মানে বিভিন্ন রকম কাঠের জিনিস বা খুব আর্দি টোনের জিনিসপত্র রয়েছে, ঘর সাজানোর কিছু জিনিস আছে, চাবি, রিং, আরো অনেক কিছু, বাচ্চাদের খেলার জিনিস, এরকম নানা রকম জিনিস ছিল। তো তোমরা যেটা দেখতে পাচ্ছ ক্লিপে, তো আমরা দুজন মিলে সবার আগে ভাবলাম চলো এই শপটায় গিয়ে দেখি যে কি আছে কি না আছে। বাট আমরা যাই দেখছিলাম, মানে যেগুলো ধরো খুব ভালো লাগছিল দেখতে, সেইগুলোতে সবকিছুতেই একটু হলেও মানে প্রাইসটা অনেকটাই, মানে একটু কেন বলছি, অনেকটাই বেশি লাগছিল। তো সেই কারণে আমাকে বড়মশাই বললো যে আমরা তো একটা মোড়ের মাথাতে দেখেছিলাম একটা মার্কেট মতো রয়েছে ছোটখাটো, তো ওখানেও আমরা গিয়ে দেখতে পারি, যদি দেখি সেম প্রাইসিং তারপর ভেবে দেখবো কি করা যায়। তো এখানে একটুখানি দেখে নিয়ে প্রাইসিং গুলো জিজ্ঞেস করে নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। মার্কেটে পৌঁছে দেখি যে মার্কেটটা তো ছোটই অবশ্যই, বাট তা সত্ত্বেও যতগুলো দোকান অ্যাকচুয়ালি মার্কেটে আছে ততগুলো কিন্তু দোকান বসেইনি। হাতে গোনে খুব বেশি হলে 4টে মতো দোকান তোমরা দেখতে পারবে। তার মধ্যে আমি দেখলাম যে এই দিদিটার দোকানে পাওয়া যাচ্ছিল চা, মানে চা পাতা আর কি, আর টুকিটাকি একটু ঘর সাজানোর জিনিসও ছিল, বাট চা পাতাটা মেইনলি উনি সেল করছিলেন। আর উনি এতটাই ভালো, ওনার ব্যবহার তো অবভিয়াসলি ভালো, আর তার সাথে খুব অনেস্ট ধরনেরও মানুষ মনে হলো। কারণ আমরা যখন জিজ্ঞেস করি, ধরো 3-4 রকমের ভ্যারাইটির চা পাতা রয়েছে, এবার আমরা জিজ্ঞেস করতে যে কোনটা ভালো হবে, তো উনি কিন্তু বলেন যে এইটা ভালো হবে, এইটা নিয়ে যাও চোখ বুজে। আর সত্যিই কিন্তু জলদাপাড়া থেকে যে চা পাতাটা কিনে এনেছিলাম অসাধারণ খেতে ছিল, মানে এক কথায় জাস্ট অসাধারণ খেতে ছিল। আমাদের তো দেখতেই পাচ্ছ কেনাকাটি ডান, কেনাকাটি সবার জন্যই নিয়েছি। তো এখন আবার হোটেলের দিকে যাচ্ছি, 11টা বেজে গেছে, আমাদের চেক আউট টাইম হয়ে গেছে। তো গিয়ে ব্যাগপত্র নিয়ে চেক আউট করে যাব। অবশেষে চেক আউটের সময় তো চলেই এলো। তো আমরা যখন বুকিং করি, আমরা তো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রপার্টিটা বুক করি, তো তখন কিন্তু আমাদের অলরেডি একটা কিছু টোকেন মানি দিতে হয়। আর যেটা বাকি থেকে যায় তার সাথে সাথে আমরা যা খেয়েছি, ওরা পুরো একটা বিল করতে ছিল, মানে আমরা ডিভাইডেড করে কিন্তু টাকা পে করিনি খাবারটা, পুরো একসাথে চেক আউটের দিন কিন্তু যা টাকা বেঁচেছিল রুম ভাড়া হিসাবে, তার সাথে খাওয়ার টাকাটা পুরোটা একসাথেই কিন্তু এখানে পেমেন্ট করে দেওয়া হচ্ছে। তো বাজে এখন 11টা 20। তো আমরা ফাইনালি চেক আউট করে গেলাম, সব ব্যাগ ট্যাগ পত্র নিয়ে ওনারা নেমে গেছে, আর আমরা নামছি। আমরা চেক আউট করে নিলাম, সব দেখতেই পাচ্ছ মালপত্র ভরে নিয়েছি। এবার একটা ব্যাগের সন্ধান করতে হবে, কারণ ওই প্যাকেটগুলোকে ঢোকাতে হবে একটা ব্যাগে। একটা দোকানে গেছে ব্যাগ কিনতে, দেখি এই ব্যাগের মধ্যে সব মানে জিনিসপত্রগুলো ভরা যায় কিনা। তো আজকে আমাদের স্টেশন যাওয়ার আগে মোটামুটি একটু ঘোরার প্ল্যান আছে, তো আজকে আমরা টোটো করেই ঘুরবো। সামহাও আজকে আর গাড়ি করে ঘোরার মতো সেই ইচ্ছাটা হয়নি। তো যাই হোক, আজকে ফার্স্ট আমরা যাচ্ছি হচ্ছে সাউথ খয়ের বাড়ি। তো ওখানে যেটা সব থেকে ফেমাস আছে সেটা হচ্ছে টাইগার রিজার্ভ সেন্টার রয়েছে, তো ওটাই সব থেকে মেইন অ্যাট্রাকশন।
আরো হয়তো ছোটখাটো জিনিস রাস্তায় দেখলেও দেখতে পারি, লেটস সি। তো যাই দেখবো না কেন, সঙ্গে থাকো, তোমরাও দেখতে পাবে। তো আমরা সাউথ খয়ের বাড়ি চলে এসেছি। এখান থেকে ফার্স্টে করাতে হয় টিকিট। এখান দিয়ে টিকিট করে নিয়েছি, যেহেতু আমরা টোটো করে এসেছি, টোটো পার্কিং আর আমাদের টিকিট সব মিলিয়ে পড়লো 90 টাকা। এই হচ্ছে মেইন গেট, এটা থেকে ঢুকবো, বাট তার আগে এখানে একটা কাউন্টার করা, এখানে আমরা যে টিকিটটা কাটলাম সেটা আগে দেখিয়ে নিতে হবে। তোমরা যদি চাও এখান থেকে কিন্তু গাইডও নিতে পারো, যারা তোমাদেরকে প্রপারলি দেখিয়ে দেবে, আর তার জন্য পরে হচ্ছে 200 রুপিস। আমাদেরকে দাদা নিয়ে এসছেন টোটো করে, তিনি আমাদেরকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন। এটা মোটামুটি 1-1.5 ঘন্টা মতো লাগবে, তাই তো? কালকে জঙ্গল সাফারি করার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম এরকম ডিসি ওয়্যার দেওয়া, এইখানেও কিন্তু দেওয়া আছে, কারণ ওই জঙ্গল থেকে কিন্তু মানে হামেশাই হাতি চলে আসে আর কি। শিলিগুড়িতে যে বেঙ্গল সাফারিটা করানো হয় সেটা অ্যাকচুয়ালি প্ল্যানিং ছিল ফার্স্টে, যেটা ওনার থেকে ইনফরমেশন পেলাম যে এইখানে হওয়ার কথা ছিল আগে, তো এইখানে আর হয়নি, সেটা শিলিগুড়িতে শিফট হয়ে গেছে। জলে দেখো ব্ল্যাক ব্ল্যাক কালারের মাছগুলো রয়েছে, এইটা কিন্তু বোরলি মাছ। দেখো ছোট বড় সব বোরলি মাছ ঘুরছে। আর জলে দেখো প্রপার এই যে প্লান্টেশন হয় না যেটা জলের মধ্যে, ওইটা কিন্তু প্রপার হয়ে রয়েছে পুরো। আর এই এরিয়াটা দেখো, এই এরিয়ায় কিন্তু বেসিক্যালি আগে বাঘ রাখা হতো, কিন্তু হাতি এসে মানে ভেঙে ঠেঙে দিয়েছে বলে পুরো বাউন্ডারিটা, সেজন্য কিন্তু এখানে এখনো বাঘ নেই। যেহেতু আগে এই বাউন্ডারিটার মধ্যে চিতাবাঘকে রাখা হতো, ওরা কি করতো, এই যে ঘরটা আছে এখানে স্নান খাওয়া এগুলো সব করাতো। এখানে একটা এরম করা আছে, এটা বেসিক্যালি একটা টাইগারের গল্প, রাজা বলে। ওকে সুন্দরবন থেকে রেস্কিউ করা হয়েছিল, মানে ক্রোকোডাইল ওর একটা পা খেয়ে নিয়েছিল, জলে নেমেছিল জল খেতে, তো তাকে ওখান থেকে ওই অবস্থায় রেস্কিউ করে এখানে আনা হয়। আর ইউজুয়ালি টাইগাররা কিন্তু তোমার থাকে হচ্ছে 10 থেকে 12 বছর, কিন্তু এই টাইগারটা বেঁচে ছিল 25 বছর, তো ওর নামে এখানে একটা স্মরণীয় করে রাখা হয়েছে। ওই দূরে কি দেখতে পাচ্ছ, একটা বাঘ বসে আছে, দেখো মাথা নাড়ালো, দেখছো? অনেকটাই দূরে আছে, আমরা এই ভিতর এরিয়াটায় ঢুকতে পারছি না, তাই দেখাতে পারছি না, তাই জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এখানে একজন লেপার্ড বসে আছে, অনেকটা দূর, বাট আমি একটু জুম করছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা। দেখে না, ও বসে আছে। দেখো আর একটা লেপার্ডকে দেখতে পারলাম, ও কিরম বসে আছে, চুপ করে বসে বসে দেখছে। এই যে দেখো ওখানটায় বসে আছে। তো এই ছিল সাউথ খয়ের বাড়ি, এতটাই দূরে রয়েছে লেপার্ড গুলো, তোমাদের তো ভালোভাবে শর্ট দেখাতে পারলাম না, যাই হোক কিছুটা জুম করে যেটা দেখিয়েছি ওটা দেখতে পাচ্ছ। আমার পিছনে টাইগার রিজার্ভ সেন্টারটা রয়েছে, সামনে দেখো একটা টাইগার মানে লেপার্ডকে ছেড়েছে আর কি, ওরা ঘোরাঘুরি করে, তো এই লেপার্ডটাকে এখন ছেড়েছে। উই গট ভেরি লাকি যে এরকম একটা অপরচুনিটি পেলাম, আর তোমাদেরকেও দেখাচ্ছি সামনে থেকে। যারা গরমে ও ভাবছে যে আমাকে কেন ছাড়লো। হ্যাঁ, যা মা যা। ওরা এখানে মানে রিহ্যাব সেন্টার মতো থেকে থেকে না একটু মনের দিক থেকে দুর্বল হয়ে গেছে। মানুষ হ্যাঁ, তো আমরা লিটারেলি বেরিয়ে যাচ্ছিলাম, লাস্ট মোমেন্টে উই গট লাকি, আর অপরচুনিটি পেলাম একটু কাছাকাছি দেখাতে, আর সেটা তোমাদেরকেও দেখালাম। এখানে কিন্তু একটা বিশাল বড় কাণ্ড হয়ে যায়, যেটা তোমাদের সাথে ইন বিটুইন ব্লগ শেয়ার করা হয়নি, এখন বলছি। বেসিক্যালি আমরা যখন প্রথমবার যাই টাইগারদের চিতাবাঘদের দেখতে, তো তখন কি হয়, আমরা দূরে দেখতে পাই যে অপোজিট সাইডের যে বাউন্ডারি ওয়াল, ওই বাউন্ডারি ওয়াল পেরিয়ে 3টে ছেলে, বাচ্চা ছেলে, খুব একটা বড় হবে না, টিনেজার বা জাস্ট টিনেজারের এজটা ক্রস করেছে, এরকমই একটা এজ হবে,
ওরা ক্রস করে ওরা বাঘের খাঁচার কাছে চলে যায়। অলদো খাঁচাটা ভালোভাবে সিকিওর তা হলেই বা ওরা খাঁচার দিকে চলে যায়। এবার আমরা যখন সেটা দেখি, আমাদের সাথে যে গাইড দাদা ছিল তার কাকা এখানে কাজ করেন, তো উনি বলেন যে এরম কেন হবে, তো ওরা কোথায় বলে উনি ওনার কাকাকে ফোন করে যে তোমরা কোথায়, যেরকম তিনটে ছেলে যে ঢুকে গেছে তোমরা সেটা কি দেখবে না, এরম না, তো কিছু একটা বলেন উনি। তো এবার কি করে, তিনটে ছেলে পিছন থেকে যখন বেরিয়ে আসতে হয় তখন ওরা কিন্তু সামনের দিকেই পুরো ঘুরে বেড়ায়। আর আমাদের যে গাইড দাদা ছিল সে ওদেরকে প্রশ্ন করাতে ওরা প্রথমে একটু ডিনাই করে, বাট তারপর বলে যে হ্যাঁ আমরাই ছিলাম। উনি প্রথমে ভাবেন যে ওনার কাকাকে গিয়ে বলবে, ওনার কাকা ওদের একটু ভয় দেখাবে, বাট সেটা কিন্তু একদমই হয় না। ছেলেগুলোকে ওনারা দু তিনটে চড়-থাপ্পড় আর সেটা আমাদের একদমই ভালো না লাগাতে ওরা কিন্তু দুজনে মিলেই গেছিল অফিসে বলতে যে এরমটা করবেন না। ওনারা অনেকক্ষণ পর আমাদের কথাটা শোনে আর বাড়ির লোককে কল করে জানায় যে এরম এরম হয়েছে, বাড়ির লোককে আসতে বলে। তো এই এক্সপিরিয়েন্সটা অতটাও ভালো ছিল না, কারণ তুমি মুখে বকো দ্যাট ইজ ওকে, বাট গায়ে হাত তোলাটা সেটা একদমই উচিত না। আর এইসব চক্করে আমাদের যে গাইড দাদা ছিল সে এতটাই তার খারাপ লাগছিল যে আমার কারণে ছেলেগুলোকে বকা খেতে হচ্ছে, মার খেতেও হলো। আমরা আবার এই অরণ্য প্রপার্টিতে রিটার্ন এলাম। সামনের এই যে ছোট ক্যাফেটা ছিল সেখানে রাতের জন্য চাউমিন প্যাক করে দিতে বললাম, আর আমরা যেটা মেইন ডাইনিং হয় সেখানে কি ভাবছি ভাত খেয়ে নেবো। তো অরণ্য রিসর্টে আমরা লাঞ্চ করলাম আর খাবার প্যাক করিয়ে নিয়েছি, ডিনারের জন্য চাউমিন। তো এখন আমরা যাচ্ছি হাসিমারা স্টেশনের উদ্দেশ্যে। হাসিমারা স্টেশনে তো আমরা বিফোর টাইমই পৌঁছে গেছিলাম, ওখানে এত গরম কি বলবো, ঘেমে নিয়ে একসা হয়ে গেছিলাম। বাট যাই হোক ট্রেন অন টাইমই আসে, আমরা ট্রেনেও উঠে যাই। ট্রেনে উঠে আমরা আমাদের মতো টাইম স্পেন্ড করি, ভালোই টাইম স্পেন্ড করি একাকিত্বে। তারপর রাতে ডিনারটাও সেরে ফেলি। বাট পরের দিন সকালে মর্নিং এ যখন ঘুম থেকে উঠি তখন এক্সপিরিয়েন্সটা অতটাও প্লেজেন্ট হয় না। আমাদের সাথে যারা সহযাত্রী ছিলেন তার মধ্যে কিছু লোক অতটাও ঠিক ছিল না, মানে ওরা অনেক বড় ফ্যামিলি ছিল আর ওদের মতে ছিল সকাল 6টা-7টার সময় উঠে বসে যেতে হবে আমাদেরও। এবার আমার হাজবেন্ড বলে যে আমি উঠে যাচ্ছি, ও একটু শুক, তা সেটাতে রাজি হয় না। ওদের স্পেসিফিক্যালি মোটিভ ছিল যে আমাকেই ওঠাবে, যার ফলে একটু একটু কথা কাটাকাটি হয়, যেটা একদমই ভালো হয় না। আর তারপরে আমরা নামি বিধাননগর স্টেশনে। বিধাননগর স্টেশনে নামতেই আরো একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়, কিছু খারাপ কথা শুনি একজন বৃহন্নলার কাছ থেকে। তো এইসব টুকিটাকির মধ্যেই আর কি ট্রিপটা হয়। যাই হোক, তোমাদের ব্লগগুলো কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, সবকটা ব্লগ দেখো এই সিরিজের, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কেন যে তোমাকে